নেক্সট হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভর কিভাবে নির্ণয় করবে। একটা মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ মানে যারা হচ্ছে একই মৌলের পরমাণু নিয়ে গঠিত হবে, O2 N2 O3, হ্যাঁ, H2, এই সকলের ক্ষেত্রে তুমি তাদের মানে মৌলিক পদার্থ এগুলো বললাম। আর যদি যৌগিক পদার্থ বলি CO2 ওয়াটার, হ্যাঁ, SO2 SO3, এই সকল যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ যেগুলো হচ্ছে একই মৌলের পরমাণু বা ডিফারেন্ট মৌলিক পরমাণু নিয়ে যারা গঠিত হয়েছে, তাদের ক্ষেত্রে তুমি ভরটা নির্ণয় করবে। ওই সকল অণুর ক্ষেত্রে তোমরা ভরটা কিভাবে নির্ণয় করবে, কনসেপ্টগুলো বুঝবে। সবসময় এই রকম নয়, অনেক স্টুডেন্টের এই রিলেটেড অনেক রকমের কনফিউশন থাকে, আমি সব জিনিসগুলো বলে দিচ্ছি। তাহলে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষেত্রে তুমি কি করে তাদের আণবিক ভর বের করবে, এইভাবে করবে। কোনো মৌলিক পদার্থ অবভিয়াসলি একের অধিক পরমাণু নিয়ে গঠিত হতেই পারে। তো সেক্ষেত্রে যে সকল পরমাণু নিয়ে গঠিত হয়েছে তাদের পরমাণুর ভরগুলোকে যোগ করে দিলে টোটাল অণুর আমি ভর পেয়ে যাব। কি সিম্পল না? তো যদি ধরো ক্লাসে ধরো 5 জন রয়েছে, 5 জনে আমি যদি বলি যে 5 জনের ভর কত হবে, টোটাল ভর কত হবে, কেউ বেটে আছে, কেউ বড়, কেউ ছোট, বেটে কেউ মোটা, তাহলে যদি 5 জনের যদি আমি ভর যদি চাই, তাহলে কি করব, তাদের প্রত্যেকের ভরগুলোকে যোগ করে দিলেই টোটাল ভর আমি পেয়ে যাব। 5 জন ছাত্রের যদি ভর আমি জানতে চাই, তাহলে 5 জনের ভরকে আমি যোগ করে দিলেই তো টোটাল ভর পেয়ে যাব। এখানেও সেরকম, সেখানে 5 জন মিলে একটা ক্লাসরুমের, বা ধরো 20 জন ছিল ক্লাসরুমে, 20 জন মিলেই টোটাল ক্লাসরুমের ছাত্রগুলোর টোটাল ভর তৈরি করছিল। এখানে অণুতে অনেক টাইপের হচ্ছে পরমাণু থাকতেই পারে, সেই পরমাণুগুলোর ভরকে যোগ করলে টোটাল অণুর ভর পেয়ে যাব, সেখানে ক্লাসরুমের সকল ছাত্রছাত্রীর ভর। এখানে বুঝতে পেরেছো? তো এখানে ওটাই বলা হয়েছে আর কি, যে পারমাণবিক ভরের সমষ্টি হচ্ছে আণবিক ভর হবে। তো এখানে কয়েকটা এক্সাম্পল দেখে নেব। অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেনের আগে হচ্ছে তার সংকেতটা বলো। অক্সিজেনের আণবিক ভর মানে কি? একটা অণুর ভর। অক্সিজেনের অণুকে দেখতে কেমন? অক্সিজেনের অণুকে দেখতে হচ্ছে এইটা O2। বাবু O2 এটা হচ্ছে অক্সিজেনের অণু, আর অক্সিজেনের পরমাণু হচ্ছে O শুধু। একটা O আর একটা O এর সঙ্গে যুক্ত হয়ে O প্লাস O মিলে কিন্তু O2 তৈরি হয়। তো তাহলে অক্সিজেনের আণবিক ভর যখন বলবে, মানে তোমাকে বলছে একটা অণুর ভর, মানে O2 এর ভর চাইছে। এটা 8ও হবে না, 16ও হবে না, এটা হবে 32, এটা হচ্ছে 32। তাহলে এটা হচ্ছে 32, তাহলে 16 ইন্টু হচ্ছে 2 মানে হচ্ছে 32। বুঝতে পেরেছো? অনেকে 16 বলে, অনেকে 8 বলে। বাবু দেখো, এটা 8ও হবে না আর 16 হবে না। কেন? 8 হচ্ছে এদের পারমাণবিক ক্রমাঙ্ক, 16 হচ্ছে তাদের একটি পরমাণুর ভর। তাহলে একটি পরমাণুর ভর যদি 16 হয়, আর একটা পরমাণুর ভর কত হবে? 16 16, তাহলে 32 হবে। তাহলে আণবিক ভর যখন বলবে 32 হবে। আর পারমাণবিক ভর যদি বলে, মানে একটি পরমাণুর ভর বলছে, তাহলে এর যদি পারমাণবিক ভর যদি বলতো, অক্সিজেনের যদি পারমাণবিক ভর বলতো, তখন তুমি কি বলতে? তখন 16 বলতে। কিন্তু আণবিক ভর যখন বলবে, মানে একটি অণুর ভর যখন বলবে, তোমাকে দেখতে হবে ওই অণুটা কতগুলো পরমাণু নিয়ে গঠিত হয়েছে, কি কি পরমাণু নিয়ে গঠিত হয়েছে। তখন কিন্তু তোমাকে কিন্তু দেখতে হবে সেই পরমাণুগুলোর ভরগুলোকে তুমি যোগ করছো কিনা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 32 হবে, 16 নয়, কিংবা 8 নয়। প্রচুর স্টুডেন্ট এইগুলো ভুল করে, খুব কনফিউশনে থাকে। আমি তাদের একটু বলে দিলে তারা আরও কনফিউজ হয়ে যায়। আমি বলি অক্সিজেনের পারমাণবিক ভর কত? স্যার 32। আমি বললাম 32 নাকি 16? বললো না 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 স্যার, ভুল হয়ে গেছে, ওটা 16 হবে, 16 হবে, 32 নয়। বললাম তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? না স্যার, পারমাণবিক ভর তো 8। না না, 16 হবে। তাহলে 8টা তাহলে কি? না 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 স্যার, 8 হবে, 8 হবে। পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 8, আর আণবিক ভর হচ্ছে 16। তাহলে 8 16 বলছো, কোনটা তাহলে অ্যাকচুয়ালি ঠিক? 32 কি? তো এই যে কনফিউশনটা, এই কনফিউশনটা যেন না থাকে। হ্যাঁ, আণবিক ভর মানে একটা অণুর ভর, অণুতে দুটো অক্সিজেনের পরমাণু রয়েছে, এক একটার ভর 16 করে, তাহলে 16 16 32। আর পারমাণবিক ভর মানে একটি পরমাণুর ভর, মানে হচ্ছে একটা পরমাণুর ভর বলতে 16কে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 8। পারমাণবিক ক্রমাঙ্ক তো প্রোটন সংখ্যা, তার নিউট্রনটা যাবে কোথায়? নিউট্রনের ভরকে যোগ করো, তাই না? সো ডোন্ট বি কনফিউজড। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আণবিক ভর যদি বের করতে চাই, ক্লোরিনের আণবিক ভর কত হবে? দেখো, একটা পরমাণুর ভর, ক্লোরিনকে দেখতে কেমন? স্যার Cl2 হিসাবে থাকে, তাহলে দুটো ক্লোরিনের ভরকে যোগ করতে হবে। একটা ক্লোরিনের ভর হচ্ছে 35.5, দুটোর জন্য হচ্ছে এইটা যেটা হবে, তাহলে 71 হবে। এগুলো সব কিন্তু গড় পারমাণবিক ভর, এটা গড় পারমাণবিক ভর, কিন্তু আমরা ধরে নিয়েছি এইটা হিসাবে। ঠিক আছে? ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাসের আণবিক ভর তোমাকে বলেছে। ফসফরাসের পারমাণবিক ভর কত? ফসফরাস অ্যাকচুয়ালি কিভাবে থাকে আগের ক্লাসে ডিসকাস হয়েছে, P4 হিসাবে থাকে।
তাই আণবিক ভরের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে তাকে লেখা হচ্ছে কিভাবে, তাই না? কতগুলো পরমাণু নিয়ে তৈরি, এগুলো সব মৌলিক অণু, তার কারণ একই পরমাণু নিয়ে গঠিত হচ্ছে, তাই এগুলো মৌলিক অণু। তাহলে ফসফরাসের ক্ষেত্রে আণবিক ভর কত হবে? ফসফরাসে একটি পরমাণুর ভর কত গো? এক একটা পরমাণুর ভর হচ্ছে 31 করে, তাহলে 31 ইন্টু হচ্ছে 4, 31 ইন্টু হচ্ছে 4, ঠিক আছে? তাহলে 4 3 12, 120, 124 হবে। ঠিক H2SO4 এটা একটা, দেখো এটা একটা যৌগিক অণু। তাহলে যৌগিক অণু এর ক্ষেত্রে আণবিক যদি বলে H2SO4 আণবিক ভর, এর ক্ষেত্রে পারমাণবিক ভর হবে? হবে না, অনেকগুলো পরমাণু নিয়ে গঠিত, পারমাণবিক ভর হবে কি? এইটা তো একটা অণু হয়ে গেছে এখন, তাই না? যৌগিক অণু হয়ে গেছে, অনেকগুলো টাইপের পরমাণু নিয়ে গঠিত হচ্ছে, তাই এটা হচ্ছে একটা যৌগিক অণু। এর ক্ষেত্রে যদি ভর বের করতে হয় তাহলে হাইড্রোজেনের আলাদা আলাদা হচ্ছে ভর যোগ নিতে হবে, সালফারের ভর যোগ করতে হবে, অক্সিজেন 4টা অক্সিজেনের ভর যোগ করতে হবে, দিলেই তুমি আণবিক ভর পেয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে কত হবে? তাহলে হাইড্রোজেন হচ্ছে দুটো, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য 2, সালফার হচ্ছে একটা, সালফার একটা পরমাণুর ভর হচ্ছে 32, আর অক্সিজেন হচ্ছে 4টা, 16 4 64, তাহলে টোটাল কত হবে গো? টোটাল হবে 4 5 6 7 8, তাহলে 98 হবে, ঠিক আছে? তোমাকে কিন্তু এখানে আণবিক ভর বলেছে, ওই জন্য এদের কোনো ইউনিট দিইনি, কিন্তু এগুলো সব আপেক্ষিক আণবিক ভর। যদি এরকম বলতো যে অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত, তখন কিন্তু তুমি বলতে 32 গ্রাম। তাহলে দেখো আণবিক ভর আর গ্রাম আণবিক ভরের মধ্যে পার্থক্য রয়েছে। যদি আণবিক ভর বলে তখন তার কোনো ইউনিট থাকবে না, ইউনিটলেস কোয়ান্টিটি, কিন্তু তোমাকে যদি বলে গ্রাম আণবিক ভর কত হবে, তখন কিন্তু 32 গ্রাম বলতে হবে। তাই এইগুলো সব কিন্তু আপেক্ষিক আণবিক ভর লিখছে, ওই জন্য এদের ইউনিট দিইনি। ক্লিয়ার? গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের সংকেত জানতে হবে তোমাকে। গ্লুকোজের সংকেত কি গো? গ্লুকোজের সংকেত C6H12O6। তাহলে এর ক্ষেত্রে আমরা আণবিক ভর পারবো কি করে? 6টা কার্বন, তাহলে 12 গুণিত হচ্ছে 6 প্লাস হাইড্রোজেন, এক একটা হাইড্রোজেনের ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 1 করে, তাহলে 12টার জন্য 12, আর 6টা অক্সিজেনের জন্য 16 গুণিত হচ্ছে 16 গুণিত হচ্ছে 6, 16 6 96, তাহলে টোটাল যোগ করলে 180 হবে। এগুলো তো আমরা করে করে মুখস্থ হয়ে গেছে আমাদের। তো গ্লুকোজের ক্ষেত্রে এইভাবে, তাহলে গ্লুকোজের সংকেত তো এখানে লিখে দিয়েছি C6H12O6, আর এখানে লিখতে হবে না। আর্গনের ক্ষেত্রে কি হবে? আর্গনের আণবিক ভর দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো কিন্তু আগের ক্লাসে আমি ডিসকাস করেছি যে এগুলো হচ্ছে এক পরমাণুক অণু, একটা পরমাণু থাকলেও এদের অণু হিসাবে বিবেচিত করা হবে। তাহলে আর্গন অণু কিন্তু AR হিসাবে ধরা হবে, AR2 AR4 এরকম নয়। হিলিয়ামের ক্ষেত্রে ওই He শুধু, এটা পরমাণু যা, এর অণু তা। তাহলে এর ক্ষেত্রে কি হবে? হিলিয়াম, নিয়ন, আর্গন। আর্গনের ক্ষেত্রে আমরা একটু আগে করেছিলাম না, 20 গুণিত হচ্ছে 2, তাই না? এক একটা পরমাণুর ভর কত গো তার? মানে আর্গনের হচ্ছে অ্যাটমিক নাম্বার কত? একটা পরমাণু নয়, একটাই তো পরমাণু। আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে ক্যালসিয়াম, হিলিয়াম, নিয়ন, আর্গন। হ্যাঁ, ক্যালসিয়ামের পরে, ক্যালসিয়ামের আগে আগে ছিল, তাহলে 20 হয়। তাহলে 20 গুণিতক 2 মানে হচ্ছে 40 হয় এর ক্ষেত্রে, তাই না? আর্গনের ক্ষেত্রে, হ্যাঁ, এর ক্ষেত্রে হচ্ছে 40। অ্যাটমিক নাম্বার ইন্টু 2 করতে হয় না? এর ক্ষেত্রে এইরকম 2 নয়, আবার অনেকে ভেবে নেবে যে এটা ইন্টু 2 কেন হলো। এর আগে আমি ট্রিকটা শিখিয়েছিলাম যে পারমাণবিক ক্রমাঙ্ক যা হয় তার সঙ্গে হচ্ছে 2 গুণ করে 4 যোগ করতে হয়, তো ওই জন্য আমি করে দিয়েছিলাম ডিরেক্টলি আর কি। তো এদের ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে ভরটা বুঝতে পারলে। সালফার কীরকম অবস্থায় থাকে গো? সালফারের ক্ষেত্রে যদি বলি, সালফারের ক্ষেত্রে কি হয়? সালফার অণুর ভর, সালফারকে কেমন দেখতে হয়? S8 হিসাবে থাকে, তাহলে একটি সালফারে হচ্ছে সালফার 32 হয়, তাই তো? ইভেন নাম্বার, তাহলে 16 দুগুণে 32, তাহলে 32 গুণিত কত হবে গো? টোটাল 8টা সালফার, তাহলে এটাই হচ্ছে তার ভর, ঠিক আছে? তাহলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 3 24, আর এটা 25, ঠিক আছে? 256। তো এইভাবে হচ্ছে অণুর ভর কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। সুন্দর করে খেয়াল রাখবে, সুন্দর করে নোটপত্র বানিয়ে নেবে, এগুলো খুব কাজে লাগবে পরে। সুন্দর করে খেয়াল রাখবে। তো ওই জন্য আমরা একটু আগে বলছিলাম না যে প্রকৃত আণবিক ভরের কোনো ইউনিট থাকে না, আর যদি প্রকৃত আণবিক ভর যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? সেই আপেক্ষিক আণবিক ভর ইন্টু ইউ গুণ করে দিতে হবে, যেটা আমরা একটু আগে করেছিলাম। যে পারমাণবিক ভরের ক্ষেত্রে বলেছিলাম না যে একটি পরমাণুর প্রকৃত ভরকে কিভাবে নির্ণয় করব। অক্সিজেনের, আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে কি বলেছিলাম? 14 ইন্টু ইউ বলেছিলাম প্রকৃত ভর। তাহলে প্রকৃত ভর যখন তোমাকে বের করতে বলবে তখন কিন্তু আপেক্ষিক আণবিক ভর ইন্টু ইউ করে দেবে, ঠিক আছে? প্রকৃত ভর বলতে একটি অণুর প্রকৃত ভর কথা বলা হয়েছে আর কি।
তাহলে এখানে যদি বলে একটি অক্সিজেন অণুর প্রকৃত ভর কত, তাহলে তুমি 32 ইউ বলবে। যদি আপেক্ষিক আণবিক ভর বলে তখন 32 বলবে। বুঝতে পেরেছো? তাহলে এটা খেয়াল রাখতে হবে তোমাদের যে আপেক্ষিক আণবিক ভরের ক্ষেত্রে ইউনিট থাকবে না, আর প্রকৃত ভর যদি বলে ইউ দিয়ে গুণ হয়ে যাবে। ইউ মানে 1/Na। ঠিক আছে, তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কি লিখে দেবো, নাহলে তোমরা লিখে নাও যে অক্সিজেনের প্রকৃত ভর হচ্ছে 32 ইউ। এখানে লিখে দেখতে পারো অক্সিজেনের প্রকৃত ভর হচ্ছে অক্সিজেন অণুর হচ্ছে প্রকৃত ভর 32 ইউ। লিখে নাও তোমরা।